সরকারের তো অবশ্যই দুর্বলতা, মানে এত দুর্বলতা যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সারা দেশে এই জন্য অবনতি। এই আইন শৃঙ্খলার দুর্বলতার সুযোগেই অনেকেই জেনে গেছে যে কোনো একটা ঘটনা ইনসিডেন্ট ঘটালে হয়তো প্রশাসন ওই রকম করে করবে না। এই যে মোল্লা কলেজ এবং সরদ্দি 3 কলেজ যে এইটা আসলে গভীরভাবে বিশ্লেষণ করার দাবি রাখে। এর পিছনে অনেক কিছু কাজ করছে, অনেক ক্রিয়াশীল গোষ্ঠী বা চক্রান্ত আছে। এই যে কোটি কোটি টাকা এক একটা কলেজের সম্পদ নষ্ট করা হয়েছে, এবং এই যে ক্লাস সংঘর্ষ হলো, এই সংঘর্ষ আসলে দমাতে না পারা একটা বড় ধরনের ব্যর্থতা, বিশেষ করে এই অভ্যর্থন পরবর্তী। এটা আসলে কি চিন্তা করছে এটি আসলে আমাদের মাথায় কাজ করছে না, কিন্তু এর পিছনে ভূমিকা রয়েছে। কাদের ভূমিকা রয়েছে এটি বের করতে হবে, যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে কিনা, ফ্যাসিস্টদের আছে কিনা, কিংবা বিদ্যমান কোনো পলিটিক্যাল পার্টির কোনো মানে তাদের কোনো কনসেপ্ট আছে কিনা, প্ল্যান আছে কিনা, সেগুলো খতিয়ে দেখার জন্য আসলে আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানোর দরকার। আবার এই যে নানান রকম আমাদের এই জাতি আসলে আদি থেকেই আমরা যদি 200 বছরের ইতিহাস আলোচনা করি, তাহলে পরে আমাদের মধ্যে সবথেকে বড় অভাব হচ্ছে শিষ্টাচারের অভাব। শিষ্টাচারের এতটাই অভাব যে আমরা বিশৃঙ্খল জাতি এবং বিস্তৃত জাতি, ভুলে যাই খুব তাড়াতাড়ি সব কিছু। যে এত নির্যাতন, এত অত্যাচারের পরেও মানুষ সব কিছু ভুলে যায়। এই কারণে এক ধরনের সিনড্রোমে, মানে এই জাতি এক ধরনের সিনড্রোমে আক্রান্ত থাকে, এবং যার ফলে যে কেউ যে কোনো কিছু খারাপ কিছু করে বা শোষণ করে, শাসন করে মজা পায়। বিশেষ করে কর্তৃত্ববাদরা, আধিপত্যবাদ বা অ্যাগ্রেশন যারা চায়, দখলবাজ যারা দখলদারিত্ব করতে চায়, তাদের এটা আসলে 2 দিন পরে সবাই ভুলে যায়, এবং তারা সেটা বহল তবিয়েতে আবার ঘুরে বেড়ায়, এবং তাদেরকে মানুষ আবার স্যালুট দেয়। এটি হচ্ছে আমাদের জন্য একটি লজ্জার ব্যাপার। এই যে 25শে নভেম্বর, গতকালকেই বোধহয় শাহবাগে এই যে মানে মধ্যরাত্র থেকে অনেক মানুষের আনাগোনা, বাস ভর্তি লোকজন আসছে। কেন আসছে? বলা হয়েছে যে বিদেশ থেকে টাকা, যে সমস্ত টাকা পাচার হয়েছে সেসব টাকা ফিরিয়ে আনা হচ্ছে, তোমাদেরকে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বিনা সুদে। এবং এই কারণে 1000 করে টাকাও নিয়েছে নিবন্ধন করবার জন্য, যে যারা যারা ঋণ পেতে চাও তাদের কাছ থেকে 1000 করে টাকা নিচ্ছে। এখন তারা ঋণ না পেয়ে বা শাহবাগে এসে যখন ভুল বুঝতে পেরেছে, তারা শশা এলাকায় যে যারা যারা আহ্বান করেছিল তাদের বাড়ি ঘেরা করছে। পত্রিকায় আসছে, সমস্ত মিডিয়া মেইন স্ট্রিমে আছে, দেখতে পারবেন। তো এই যে মানে যার যা খুশি সে তাই করছে, এভাবে চললে আসলে ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতাই হবে। এবং আর এই গভর্নমেন্টকে ব্যর্থ হতে দেওয়া মানে, ব্যর্থ হয়ে যাওয়া মানে গভর্নমেন্টের খালি দায় না, পুরা মানুষের, এই নতুন বাংলাদেশের এবং শাসন এবং শোষণ মুক্ত যে বাংলাদেশ চাই আমরা, সেই বাংলাদেশে যারা একটি উন্নত জাতি হিসেবে, আমরা নিজেদের উন্নত দেশ হিসেবে আমরা স্বপ্ন দেখি, তাদের সকলের স্বপ্ন ভঙ্গ হবে। এতে করে যারা বড় বড় রাজনৈতিক দল আছে, তাদের আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছেও এবং তাদের স্বপ্নও ভণ্ডুল হবে এটাকে ব্যর্থ হতে দিলে। তো এইটি আসলে ইন্টারিম গভর্নমেন্টের সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা। মাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে এত বড় একটি দেশ চালানো, এবং সিস্টেমটা তো সেই পুরনো কাঠামোর মধ্যেই রয়ে গেছে। পুরো কাঠামোটাও এখনও সংস্কার করা যায় না। এই কারণে সময় দিতে হবে, এবং পলিটিক্যাল দলগুলোকেও স্বপ্রণোদিত হয়ে ইন্টারিম গভর্নমেন্টের সাথে সময় দিয়ে সাজেশন দিতে হবে, পরামর্শ দিতে হবে, ভুল ত্রুটি হলে সেটি ধরিয়ে দিতে হবে। সমালোচনা তো করবেই, কিন্তু আলোচনার নামে আন্দোলন করতে পারে, যে কোনো কিছু চাইতে পারে, কিন্তু এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ করা, এটি কিছুতেই মেনে নেওয়া যায় না। যে একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলবো, একটি রাষ্ট্রীয় সম্পদ ভেঙে ফেলবো, রাস্তা অচল করে দেব, যানমালের বিঘ্ন ঘটাবো, এইটা তো কোনো কাম্য, এটা কোনো দেশপ্রেমিক নাগরিকের কাজ হতে পারে না। এর পিছনে অবশ্যই একটি ব্ল্যাক অ্যান্ড ইনসিডেন্ট আছে, এবং কুচক্রি মাস্টার মাইন্ড আছে, যারা এগুলো ঘটিয়ে অস্থির করে দিয়ে আবার দেশটাকে একটা অন্যরকম ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে আবার তাদের যা যা স্বার্থ বা লুটপাটের রাজনীতি আবার শুরু হতে পারে।